আমরা জানি ROG'র সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট অফ গেমিং ল্যাপটপস হচ্ছে তাদের এই স্ট্রিক্স সিরিজ, অ্যান্ড এই স্ট্রিক্স সিরিজের মধ্যে G16 মডেলটার একদমই রিফ্রেশড একটা 2025 ভার্সন রিলিজ হয়ে গেছে অলরেডি, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি উই হ্যাভ ইট ইন আওয়ার হ্যান্ডস। G16, G14 এই মডেলসগুলা প্রচুর পরিমাণ পপুলার সব ধরনের গেমার্সদের মধ্যে, এমনকি অনেক হেভি ওয়ার্কলোডস লাইক 3D রেন্ডারিং, ভিডিও এডিটিং এর জন্য মানুষ এই G14, G16 মডেলসগুলোকে বেছে নেয় ফর দেয়ার রিলায়েবিলিটি। ওয়েল, G16টা হচ্ছে একটা 16-inch ল্যাপটপ, ইটস দ্য বিগার ভার্সন অফ G14। আমাদের হাতে যে ইউনিটটা আছে এর মডেল নেম G615LM। এনভিডিয়ার লেটেস্ট 50 সিরিজের গ্রাফিক্স কার্ড থাকছে এতে পাচ্ছেন RTX 5060। ইন্টারনালস এর কথা বলতে গেলে বেশ কিছু আপগ্রেডস রয়েছে, তবে এক্সটার্নালিও কিন্তু কিছু রিফ্রেশিং চেঞ্জেস আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। বিগ থ্যাঙ্কস টু আসুস বাংলাদেশ আমাদের হাতে এই ডিভাইসটি সেন্ড করার জন্য। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছে আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। প্রথমে কথা বলতে চাই ল্যাপটপটার অ্যাগ্রেসিভ ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে। ROG স্ট্রিক সেগমেন্টের মোস্ট অফ দ্য ল্যাপটপসই একটা অ্যাগ্রেসিভ গেমারি লুক নিয়ে আসে, অ্যান্ড স্পেশালি দিস মডেল। যদিও থ্রু আউট দ্য ইয়ার্স আমরা দেখেছি রিসেন্টলি তাদের গেমিং সিরিজটাকে ROG আরেকটু সিম্পলিফাই করে নিয়ে আসতেছে, একটু স্লিক একটা ডিজাইনের দিকে এগিয়ে যাচ্ছে তারা। আগের মতো অত বেশি ওভার দ্য টপ অ্যাগ্রেসিভ ডিজাইনিং এর থেকে একটু মিনিমালিজমে তারা অ্যাডাপ্ট করার ট্রাই করতেছে। যেমনটা দেখতেই পারবেন ল্যাপটপের লিডটা কিন্তু মোস্টলি ক্লিন রাখা হয়েছে, বড় করে একটা ROG'র লোগো দেওয়া হচ্ছে এখানে, যা কমপ্লিটলি RGB ইলুমিনেটেড। গত বছরের মডেলেও এই সেম ইলুমিনেটেড একটা লোগো ছিল, তবে এইবার তারা এই লোগোর মধ্যে কিছু হলোগ্রাফিক টাইপের প্যাটার্নস এন্ড ডিজাইনস করার চেষ্টা করছে, যা আগের চেয়ে দেখতে অনেক বেশি কুল লাগে আমার কাছে। তাছাড়াও এবারের 2025 এর রিফ্রেশড ডিজাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে তারা আরেকটা ছোট্ট ডিটেল অ্যাড করছে, যা হচ্ছে এই রিয়ার কর্নারের মধ্যে একটা গ্রিন কালারের অ্যাকসেন্ট। হাতে ধরতে এটাকে একটা রাবার ম্যাটেরিয়ালের মতোই লাগে, অ্যান্ড আমার কাছে এটা কাইন্ড অফ আউট অফ প্লেস মনে হয়েছে। আই ডোন্ট নো তারা এরকম লাইম গ্রিন একটা ব্রাইট কালার কেন ইমপ্লিমেন্ট করছে এই আউটসাইড বডিতে। লিডটা ওপেন করলে আপনারা ইনসাইডেও কিন্তু ROG'র একটা ছোট্ট লোগোর মধ্যে পার্শিয়ালি এই লাইম গ্রিন কালারটার প্রেজেন্স পাবেন। অনেকের কাছেই এই ছোট ছোট গ্রিন কালার অ্যাকসেন্টস গুলো কুল লাগতে পারে, আমার কাছে কাইন্ড অফ আউট অফ প্লেস এন্ড একটু র্যান্ডম টাইপের লাগছে। আমার কাছে মনে হয় এটা ছাড়াই ভালো ছিল। এনিওয়েজ, খুবই মাইনর একটা জিনিস, তবে মেজর একটা ডিজাইন আপডেট যেটা আসছে তা হচ্ছে কিবোর্ডের মধ্যে। এইবারের কিবোর্ডটার মধ্যে কিন্তু শুধুমাত্র WASD না, বেশ কিছু কিজ ইনক্লুডিং দ্য স্পেস বার ফুললি ট্রান্সপারেন্ট করা হয়েছে, যে কারণে ভিতরের যেই RGB LED গুলো আছে তা আপনারা ফুললি দেখতে পাবেন। মূলত গেমিং এর জন্য যেই কিজ গুলো সবচেয়ে বেশি ইউজড হয় ওই কিজ গুলাকে এখানে ট্রান্সপারেন্ট দেওয়া হয়েছে। বাদ বাকি কিজ গুলো যদিও সলিড আছে, কিন্তু লেটারের প্রিন্টিংস গুলো কিন্তু সি থ্রু। যাই হোক, আমি জানি না অন্য সবার কাছে এই ট্রান্সপারেন্ট কিজ এর ব্যাপারটা কেমন লাগে, আমার কাছে খুবই কুল লাগে, এন্ড আই থিঙ্ক ইট অ্যাডস আ লট অফ ক্যারেক্টার টু দ্য ল্যাপটপ। তাছাড়াও অ্যাগ্রেসিভ গেমারি ভাইবটা ধরে রাখার জন্য তারা এই ল্যাপটপের চারিপাশে দিয়েছে একটা আউটলাইন গ্লো, which is basically a LED strip going all around the laptop. সো আপনারা যখন এটাকে ডেস্কের উপর রাখবেন বা যে কোনো সারফেসের মধ্যে রাখবেন, চারিপাশেই RGB LED গ্লো করবে, এন্ড এটা দেখতে খুবই কুল লাগে। কাইন্ড অফ একটা লেভিটেটিং টাইপের এফেক্ট দেয় ল্যাপটপটাকে। ইউ ক্যান অলসো কাস্টমাইজ দ্য LEDs ইনসাইড দ্য আর্মোরি ক্রিয়েট অ্যাপ। যদিও হ্যাঁ, এটা খুবই ফ্ল্যাশি একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো জায়গায় আপনার ল্যাপটপটাকে খুলতেই সবাই আপনার দিকে তাকায় থাকবে। সো ওয়েন ইউ ডোন্ট ওয়ান্ট টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন, জাস্ট এগুলোকে অফ করে রাখা যায় সিম্পলি, তো তখন একটা খুবই স্লিক অ্যান্ড মিনিমাল লুক আপনারা পাবেন, জাস্ট লাইক আ নর্মাল ল্যাপটপ। তো আই থিঙ্ক এই ROG'র স্ট্রিক্স ল্যাপটপটা ফিটস ইন এভরিওয়্যার, হোক একটা কর্পোরেট সেটিং অথবা একটা গেমিং ক্যাফে, ইটস গুড ফর অল। তাছাড়াও আমার পার্সোনাল ফেভারিট একটা জিনিস, এটা চার্জ করার সময় একটা অস্থির চার্জিং অ্যানিমেশন প্লে হয়। ইট ইউজেস অল দ্য LEDs অন দ্য ল্যাপটপ, কাইন্ড অফ একটা লাইটনিং এফেক্ট টাইপের হয় উইথ রেড কালার। এনিওয়েজ, আমরা ইনসাইডে আসলে পেয়ে যাব অ্যাকচুয়াল ডিসপ্লেটা, যা আমি ভিডিও শুরুতেই বলছি একটা 16 ইঞ্চের ডিসপ্লে। এটার রেজলিউশন হচ্ছে 1920x1200, which is basically 1080p রেজলিউশন। জাস্ট উপর নিচে আর একটু এক্সট্রা স্ক্রিন রিয়েল এস্টেট পাওয়ার কারণে একটু পিক্সেলস এক্সট্রা চলে আসছে আর কি। এখানে ডিসপ্লেটার অ্যাসপেক্ট রেশিও খুব সম্ভবত 16:10। আমার কাছে পার্সোনালি 16:9 অ্যাসপেক্ট রেশিওটাই খুবই পছন্দ। ইটস পারফেক্টলি ফাইন ফর গেমিং, বাট যারা একটু মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিং, ওয়েব ব্রাউজিং এই টাইপের কাজগুলো করবেন, তাদের কাছে এই অ্যাসপেক্ট রেশিওটা খুবই পছন্দ হবে। কিন্তু ভাই সবই ঠিক আছে, হাই রিফ্রেশ রেট ছাড়া কিন্তু গেমিং ল্যাপটপ হয় না। সো এটার ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 165 হার্টজের
রিফ্রেশ রেট। তাছাড়া ডিসপ্লেটাতে জি সিঙ্ক এর সাপোর্টও থাকছে। সব মিলাই গেমিং এক্সপিরিয়েন্সটাকে যতটা স্টেবল করা যায় সেই চেষ্টাটা এখানে করা হয়েছে। আমরা গেমিং বেঞ্চমার্কস আরো পরেই আসবো, আগে ডিসপ্লের ব্যাপারগুলো শেষ করি। ডিসপ্লেটা কিন্তু আইপিএস প্যানেল হওয়াতে এর কালার্স গুলো বেশ অ্যাকুরেট। অনেকে গেমিং এর জন্য ভিএ প্যানেলটা ডেডিকেটেডলি প্রেফার করলেও যারা একটু কালার সেন্সিটিভ কাজগুলো করবেন বা কন্টেন্ট ক্রিয়েশন ফোকাসড আছেন তাদের কিন্তু আইপিএস প্যানেলটা জরুরি, কারণ আইপিএস কালার্স আর কোয়াইট ক্লোজ টু অ্যাকুরেট। এই ডিসপ্লেটা থেকে আমরা খুবই ভাইব্রেন্ট অ্যান্ড ভিভিড কালার্স রিপ্রোডাকশন পেয়েছি, আর কালার অ্যাকুরেসি তো আছেই, এটা নিয়ে আর বলার কিছু নেই এক্সট্রা করে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ভালো লাগার মতো কিছু জিনিস হচ্ছে যে এখানে ডিসপ্লেটার আশেপাশে বেজেলস খুবই থিন, অ্যাজ ইট শুড বি, কজ এটা কোয়াইট এক্সপেন্সিভ একটা ল্যাপটপ। তাছাড়াও এটার যেই ডিসপ্লে হিঞ্জটা আছে এটা কিন্তু রিইনফোর্সড অ্যান্ড খুবই হেভি ডিউটি হিঞ্জেস এখানে ইউজ করা হয়েছে। এটা আমার কাছে ভালোই মনে হয়েছে। দ্য ডিসপ্লে ফিলস ভেরি সিকিউর, যে কোনো অ্যাঙ্গেলের মধ্যে এটা নিজেকে হোল্ড আপ করতে পারে খুব স্টিফলি। এই মডেলটার একটা মেনশন ওয়ার্দি জিনিস হচ্ছে এর ট্র্যাকপ্যাডটা। এইখানে যে ট্র্যাকপ্যাডটা ভাই দিছে এটা কিন্তু ম্যাসিভ, মানে যে কোনো এভারেজ ল্যাপটপের তুলনায় বা অন্যান্য গেমিং ল্যাপটপের তুলনায় যদি দেখেন এত বড় ট্র্যাকপ্যাড আমি ইউজুয়ালি কখনোই দেখি না। দিস ট্র্যাকপ্যাড ফিলস ওয়ে লার্জার দ্যান এভারেজ, যে কারণে মানে ল্যাপটপটা ইউজ করার সময় কাইন্ড অফ একটা ফুটবল ফিল্ডের মধ্যে আছেন টাইপের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। মানে খুব কমফোর্টেবল লাগে ট্র্যাকপ্যাডটা ইউজ করতে, মানে একদমই লিমিটিং লাগে না। যদিও আসলে ট্র্যাকপ্যাড দিয়ে গেমিং তো আর কেউ করে না, তবে যারা ভিডিও এডিটিং করবেন বা ইন জেনারেল ল্যাপটপটাকে ব্রাউজ করতেই মজা লাগে জাস্ট বিকজ ট্র্যাকপ্যাডটা হিউজ। এখন যদি আমরা পোর্টসের আলোচনায় আসি, এখানে লেফট সাইডে পাচ্ছেন চার্জিং পোর্ট, ইথারনেট পোর্ট, HDMI 2.1, একটা USB টাইপ A পোর্ট, দুইটা থান্ডারবোল্ট 5 পোর্ট, এন্ড ফাইনালি একটা অডিও কম্বো জ্যাক, এন্ড লাস্টলি অপর পাশে পেয়ে যাবেন আরো দুইটা USB টাইপ A পোর্ট। এখন আমি জানি সবাই ওয়েট করতেছেন ল্যাপটপটার পারফরমেন্স নিয়ে জানার জন্য, তবে তার আগে একটা খুবই জরুরি টপিক কভার করা দরকার, যা হচ্ছে এয়ার ফ্লো। কারণ গেমিং ল্যাপটপের জন্য ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ গুড এয়ার ফ্লো। আর আমি দেখলাম এই ল্যাপটপটার বটম সাইডে এনাফ কাটআউটস রয়েছে ফ্রেশ এয়ার ইনটেক করার জন্য, আর গরম বাতাস বের হয়ে যায় এই রিয়ার সাইডের এক্সস্ট ভেন্টস গুলা দিয়ে। এন্ড আমরা আমাদের গেমিং টেস্টের সময়ও গুড এয়ার ফ্লো পেয়েছি, হিটিং ইস্যুটা আমরা পাই নাই। সো আই থিঙ্ক এই দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ও আরো একটা বিষয়, এটা ভুললে চলবে না ভাই, এই ব্যাকশেলটাকে কিন্তু খুব ইজিলি খোলা যায়, কোনো ধরনের টুলস বা যন্ত্রপাতি লাগে না, একদমই ইজিলি এটাকে পপ ওপেন করে নিতে পারবেন। এন্ড ব্যাকশেলটা খুলে আপনারা এর ইন্টারনাল কম্পোনেন্টস গুলোকে রিপ্লেস করতে পারবেন, লাইক দ্য র্যাম এন্ড SSD। অলরাইট, মুভিং অন টু দ্য ইন্টারনালস। এখানে প্রথমেই সবচেয়ে মেনশন ওয়ার যে জিনিসটাই হচ্ছে এর গ্রাফিক্স কার্ড। অবভিয়াসলি যেহেতু এটা একটা গেমিং ল্যাপটপ, এখানে RTX 5060 থাকছে। অ্যাজ আই অলরেডি সেড, এটা একটা 8GB VRAM সম্বলিত গ্রাফিক্স কার্ড। এটার সাথে পেয়ার আপ করা হয়েছে ইন্টেলের কোর আলট্রা 9 275HX। এটা কিন্তু বেশ কেপেবল একটা CPU। এর ম্যাক্স ক্লক স্পিড হচ্ছে 5.4 GHz। আর যেহেতু যুগটাই AI এর, আলাদাভাবে AI প্রসেসিং এর জন্য এখানে একটা ডেডিকেটেড NPU পেয়ে যাচ্ছেন। তার সাথে থাকছে 16GB RAM 5600 বাসের। বলে রাখা ভালো, ল্যাপটপটার মধ্যে শুধুমাত্র একটাই 16GB RAM স্টিক রয়েছে, আরো একটা স্লট কিন্তু ফাঁকা। সো যারা RAM আপগ্রেড করতে চাচ্ছেন খুব ইজিলি আপগ্রেড করতে পারবেন। লাস্টলি থাকছে WD এর একটা Gen 4 NVMe, তাও আবার 1TB। আমার কাছে মনে হয় 1TB শুড বি এনাফ। ইনিশিয়ালি আপনার সমস্ত গেমস এন্ড ফাইলস কে হোল্ড করার জন্য দিস ইজ এনাফ স্টোরেজ। অলরাইট, ফাইনালি এখন আমরা গেমিং বেঞ্চমার্কসে চলে যাব। প্রথমেই আমরা রান করেছি Forza Horizon 5। ফোরজাতে এক্সট্রিম গ্রাফিক্সে আমরা মোটামুটি 100 FPS এভারেজ পেয়েছি, উইচ ইজ গ্রেট। দেন মুভিং অন টু স্পাইডারম্যান রিমাস্টার্ড, একটা বেশ হেভি গেম এন্ড অনেক গ্রাফিক্স কার্ডই কিন্তু এই গেমটাকে রান করতে গিয়ে হাঁপায় পড়ে। তবে আমাদের ল্যাপটপটা এখানে 130 থেকে 150 FPS এর মতো আমাকে শো করেছে ফর দ্য মোস্ট পার্ট, এমনকি 180 FPS এরও কাছাকাছি দেখেছি আমি। তারপর চলে আসি ফাইনাল বসে। ফাইনাল বস বলার কারণ হচ্ছে গোস্ট অফ সুশিমা এই যুগের ওয়ান অফ দি মোস্ট গ্রাফিক্স ডিমান্ডিং গেমস। এতেও পর্যন্ত আমরা 60 FPS কনস্ট্যান্ট পেয়েছি এট আলট্রা গ্রাফিক্স। সব মিলায় ভাই যে যাই বলেন না কেন, আমার কাছে এর গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স যথেষ্ট ভালো মনে হয়েছে। আমার মনে হয় না কাউকেই এটার পারফরমেন্সটা এটলিস্ট ইন গেম গিয়ে ডিসঅ্যাপয়েন্ট করবে। তবে একটা বেটার আইডিয়া পাওয়ার জন্য আমি কিছু সিনথেটিক বেঞ্চমার্ক স্কোরস আপনাদের সঙ্গে শেয়ার করছি। Geekbench 6 এ সিঙ্গেল কোর CPU টেস্টে আমাদের স্কোর এসেছে 3000 প্লাস এন্ড মাল্টি কোরে অলমোস্ট 15000।
হাজার। তাছাড়া আমাদের জিপিইউ স্কোর করেছে 1,17,510, which is also quite good। আমার কাছে মনে হয় RTX এর 5050 মতো গ্রাফিক্স কার্ড গুলোর চেয়ে 5060 এর পারফরমেন্স কিন্তু ওয়ে বেটার পাওয়া যায়, এন্ড আই থিঙ্ক 5060 এর প্রাইস টু পারফরমেন্স রেশিও ঠিকঠাকই আছে। লাস্টলি বলতে গেলে এই ল্যাপটপে থাকছে একটা 90 ওয়াট আওয়ারের ব্যাটারি, which is enough to carry you throughout the day যদি গেমিং না করেন আর কি। তবে গেমিং ল্যাপটপের ক্ষেত্রে আমরা সবাই জানি যে গেমিং করার টাইম আপনার অ্যাডাপ্টারটা অবশ্যই কানেক্টেড রাখতে হবে ল্যাপটপে ফর গেটিং বেটার পারফরমেন্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ গুড ব্যাটারি ব্যাকআপ, কজ গেমিং করলে ব্যাটারি খুবই ফাস্ট ড্রেন হয়, একদমই অল্প ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে ইন জেনারেল ইউসেজ যদি করেন তাহলে বেশ ভালো স্ক্রিন অন টাইমস আমরা পেয়েছি, 5 থেকে 6 ঘন্টা এটা চলে যাবে ইন টার্মস অফ লাইট ইউসেজ। অলদো চার্জিং ইজ কোয়াইট ফাস্ট, এটার বক্সের মধ্যে একটা 280 ওয়াটের অ্যাডাপ্টার আপনারা পেয়ে যাবেন, যার দ্বারা এটাকে মোটামুটি ফাস্ট চার্জ করে ফেলা যায়। একবার ফুল চার্জ হইতে রাফলি 1.5 ঘন্টার মতো লাগে, উইচ ইজ গুড। আর ফাইনালি যদি প্রাইস নিয়ে বলি, এই ল্যাপটপটার বাংলাদেশ বাজারে অফিসিয়াল প্রাইস সেট করা হয়েছে 2.5 লাখ টাকা অন দ্য ডট। এন্ড অনেস্টলি বাংলাদেশে ল্যাপটপসের এই মুহূর্তে যে ট্যাক্স রেট ভাই ওভার 30%। তবে সবার জানার জন্য বলে দিতে চাই যে এই ল্যাপটপটার কিন্তু আরো 3টা ভ্যারিয়েন্টস অ্যাভেলেবল। এই সেম ল্যাপটপটা RTX 5070 এবং 5070 Ti দিয়েও অ্যাভেলেবল, এমনকি RTX 4050 দিয়েও অ্যাভেলেবল। প্রাইসগুলো এক একটা ডিফারেন্ট, সো আপডেটেড প্রাইসগুলো জানতে ডেসক্রিপশনে আসুসের লিংক ভিজিট করুন। সব মিলে আমার কাছে মনে হয়েছে এই ল্যাপটপটা কোয়াইট গুড ফর ইটস প্রাইস, যদিও হ্যাঁ দিস ইজ ডেফিনেটলি নট আ চিপ ল্যাপটপ। যাদের বাজেট আছে তারা দেখতে পারেন এই ল্যাপটপটা। RTX এর লেটেস্ট 50 সিরিজের গ্রাফিক্স কার্ড দিয়ে যারা একটা ল্যাপটপ খুঁজছেন অফিসিয়াল মার্কেটে, তাদের জন্য এটা সাজেস্টেড রইল। আর আসুসের যে কোনো অফিসিয়াল ল্যাপটপের সঙ্গে কিন্তু 2 ইয়ার্সের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যান্ড 1 ইয়ারের পারফেক্ট ওয়ারেন্টি পাওয়া যায়। সব মিলাই ইটস আ সিকিউর অপশন ইফ ইউ আস্ক মি। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।